জি, শুনতে পাচ্ছি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। তো আজকে আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি গণপদযাত্রা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় বরাবর কথা রয়েছে এবং সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছেন এবং এটি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ একটি ব্যানারে এই আয়োজনটি করা হয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা যে পদযাত্রাটি শুরু করবেন তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখান থেকে তারা যাবেন এবং তারা যেটি বলছেন যে সারা দেশে যে সাম্প্রতিক সময়ে যে ধর্ষণ অব্যাহতভাবে ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায়, বাসে বা অন্য বিভিন্ন জায়গায়, এবং সেই সঙ্গে যে নিপীড়ন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেসব বিষয়ে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং যে আইনের যে প্রয়োগ সেটি বাস্তবায়ন করা এবং সেই প্রয়োজনে সেটিকে সংস্কার করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি, যে ব্যানারের অধীনে তারা এটি করছেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন, শিক্ষার্থী সহ বিভিন্ন নাগরিক কমিটি বা বিভিন্ন শ্রেণী পেশার যারা রয়েছেন তারা এখানে অংশ নিচ্ছেন এবং দুপুর 1টার দিকে তারা এটি শুরু করার কথা থাকলেও এখনও তারা প্রস্তুতি নিচ্ছেন। তো হয়তো বা কিছুক্ষণ পরেই তারা এই যে পদযাত্রাটি তারা সেটি শুরু করবেন এবং এখন তারা যে ব্যানার এবং যে আঁকার যে কাজটি তারা এখন করছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেটি তারা জানাচ্ছেন লিখে। এবং এই অবস্থায় তারা বলছেন যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তাতে আর যেন ভবিষ্যতে না হয় সেটি যেন সরকার নিশ্চিত করে। এবং আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কিন্তু যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে কর্মসূচি রয়েছে, তো আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই, আসলে তারা কি বলছেন, তাদের কি ভাবনা আসলে সেটি জানাতে আপনাদের চেষ্টা করব এবং আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই। আপা একটু আসবেন, একটু আপনি তো এই কর্মসূচিতে আছেন মনে হয়, না? এই কর্মসূচিতে বলবেন। আমরা তো জানি যে আজকে যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে আপনি একটি প্রতিবাদ জানাচ্ছেন এবং একটি পদযাত্রা করবেন, তো আপনাদের মূলত দাবি দাওয়াগুলো কী থাকবে আমাদের যদি জানান। আমরা এই যে 2 দিন ধরে অব্যাহত ধর্ষণ, 17টা ধর্ষণের ঘটনা আপনারা দেখছেন কি ভয়ঙ্করভাবে দলবদ্ধভাবে ধর্ষণ হচ্ছে। তারা এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হলো না? তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেইটাকে দ্রুততার সাথে হস্তক্ষেপ করে সমাধান করতে হবে এবং এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে। দেখেন, এই গণঅভ্যুত্থানে নারীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, জেল কেটেছে, সাহসের সাথে লড়াই করেছে, কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আজকে কেন হচ্ছে নারীরা রাস্তাঘাটে হাঁটতে পারবে না, তারা এরকম অনিরাপদ থাকবে? এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। এবং সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেটা দূর করার জন্য আমরা যে কষ্ট করে একটা ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি, এই ফ্যাসিবাদী সরকারকে হটানোর পরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে উন্নতি করার জন্য হচ্ছে এটা দ্রুততার সাথে হস্তক্ষেপ করতে হবে এবং এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বুঝতে হবে তারা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার গঠন করে হচ্ছে। যেনতেনভাবে এই সরকার পরিচালনা করলে হবে না, মানুষ সেটা মানবে না। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, তাদের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়াই করবে। এবং এই বাসে কয়েকদিন আগে আমরা দেখলাম যে দুজন নারী স্ত্রীতাহীন হয়েছেন, তার মধ্যে এখন ধর্ষণ শিকার হয়েছে। প্রথমে থানায় মামলাও নিতে চায়নি, তো পরবর্তীতে তাকে প্রত্যাহার করা হয়েছে। তো এই বিষয়গুলো আপনি কি বলবেন? শুনুন, প্রথমত আমি বলবো এই সরকার পূর্বের সরকারের ধারাবাহিকতায় কিছু আচরণ করছে। যেমন অস্বীকার করে ফেলা যে বাসে ধর্ষণ হয় নাই, ওখানকার প্রশাসনের দিক থেকে সেটা প্রেস কনফারেন্স করে অস্বীকার করা হচ্ছে। আমি বলবো সেই প্রশাসন, পূর্বের যে পুলিশ যেরকম আচরণ করতো সেই আচরণ করা হয়েছে। অস্বীকার করার মধ্য দিয়েই তো প্রথমে জিনিসটাকে বাতিল করা দেওয়া হয়। ফলে আজকের এই পরিস্থিতি যেভাবে তারা অস্বীকার করে পার পাড়তে চাচ্ছে, এইটা কোনোভাবেই তারা পার পাবে না। বাংলাদেশের মানুষ সবসময় ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তাদের ইতিহাস ভুলে গেলে হবে না। আর এই মানুষের জীবন, রক্ত, শ্রম, ঘাম, জেলখাটা এগুলো ভুলে গেলে হবে না। মানুষ সবসময় সেই আন্দোলনগুলো করবে, এখনো করছে। ওইখানে যে আপনার যে পদযাত্রা ওইখানে যাবেন, ওইখানে কি কর্মসূচি থাকে, সমাবেশ বা স্মারকলিপি? আসলে সারা দেশেই তো নানানভাবে কর্মসূচি দেখলেন যে কয়েকদিন ধরে চলতেছে। ইডেনের মেয়েরা বের হয়েছে, কালকে অনেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। আমরা আহ্বান করব সারা দেশে সেই আন্দোলনটা রাখতে। এর পরবর্তীতেও কিছু ছাত্র সংগঠনের এখানে কর্মসূচি আছে। আমরা সকল কর্মসূচিকেই কীভাবে সম্মিলিতভাবে পরিচালনা করা যায় সেইগুলো আমরা দেখি। আমি যেটা জানতে চাচ্ছি যে এখান থেকে যে আপনার যে পদযাত্রাটি করবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কি আপনাদের অবস্থানটা ঠিক থাকবে? আমাদের অবস্থান তো এটাই, আমরা বলবো যে
দ্রুততার সাথে তারা ধর্ষণের সাথে যুক্ত যারা ধর্ষক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে। আপনি কিন্তু স্মারকলিপি দেবেন এখানে? সেখানে স্মারকলিপি দেওয়া হবে না, আমরা অবস্থান মানে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অভিমুখে যাব। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে তিনি কি বলতে চান। আপনি শুনলেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছিল, আমরা শুনছিলাম যে বিভিন্ন দাবি দাওয়া এবং ধর্ষণ এবং নিপীড়ন বন্ধের প্রতিবাদে আপনারা যে আজকে যে কর্মসূচি পালন করছেন সেটির প্রেক্ষাপটে জানতে চাই যে, এবং একজন বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতোই আচরণ করছে, থানায় মামলা নিচ্ছে না, তো সে বিষয়ে আপনাদের মন্তব্য? দেখেন, আমরা সদ্য একটি গণ অভ্যুত্থান ঘটে গেল। এই গণ অভ্যুত্থানের কারণ ছিল যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল না, আমরা বিচার পাচ্ছিলাম না, আমরা দাবি জানাতে পারছিলাম না, আমরা কথা বলতে পারছিলাম না, আমরা ভোট দিতে পারছিলাম না। এসব অসংখ্য বিষয় আমাদের দাবি দাবা ছিল। এই দাবি দাবাকে একত্রিত করে আমরা একটি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছিল। একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছিল এই উদ্দেশ্যে যে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ পাবো, আগামী দিনের একটি বাংলাদেশ হবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, একটি মুক্ত চিন্তার বাংলাদেশ, সেইখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 5ই আগস্টে শেখ হাসিনা চলে গেলেন, কিন্তু তারপরে যারা এই যে দায়িত্ব ভার গ্রহণ করলেন তারা আপনি থানায় গেলে এখনও দেখবেন যে তারা নানানভাবে তালবাহানা করার চেষ্টা করছে। 2 দিনে 17টির মতো ধর্ষণের ঘটনা ঘটে যায়। তার মানে প্রশাসন কি করছে? এই প্রশাসনের যেই দায়িত্ব পালন করার কথা ছিল তারা সেই দায়িত্বটি পালন করছে না। এবং গত রাত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দায়সারা বক্তব্য দিয়ে গেলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নয়ন হবে, আস্তে আস্তে উন্নয়ন হবে। আমার প্রশ্ন হচ্ছে, যেই নারীটি গতকালকে ধর্ষণ হয়ে গেল তার কাছে এই বাক্যের, এই শব্দের কি মূল্যায়ন আছে? তার কাছে তার চোখের সামনে তার চোখের দিকে তাকিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটি যদি বলে যে আইন শৃঙ্খলা ধীরে ধীরে উন্নত হবে, এই কথাটির কি মূল্য থাকে সেই ধর্ষিত নারীর কাছে? সেই নারীর কাছে কি জবাব দিতে পারে? আমরা স্পষ্ট করে বলতে চাই যে আপনারা গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানকে সামনে রেখে শপথ গ্রহণ করেছেন এই দেশের মানুষকে নিরাপত্তা দিবেন, এই মানুষের দায়িত্ব নেবেন, এই মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। যদি দায়িত্ব পালন করতে না পারেন, দয়া করে সরে গিয়ে যারা যোগ্য মানুষ আছে বাংলাদেশে তাদেরকে দায়িত্ব দেন। দয়া করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সময় আছে, আপনারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। যারা এইসব করছে তাদেরকে এই ট্যাগ ওই ট্যাগ দিয়ে, যে ধর্ষক সে ধর্ষক, তার রাজনৈতিক পরিচয় আমি জানি না, সে আওয়ামী লীগের লোক, সে বিএনপির লোক, সে জামাতের লোক, সেইটা আমার জানার বিষয় না। তার প্রধান পরিচয় সে ধর্ষক। আর যে খুন করছে, যে ডাকাতি করছে, তার প্রধান পরিচয় হচ্ছে সে ডাকাত। সে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক, সেই কথা বলে আপনি এইসব পার পাওয়ার কোনো সুযোগ নেই। ছিনতাই হচ্ছে, রাজধানী হচ্ছে, ডাকাতি হচ্ছে, কি হচ্ছে না, সমস্ত কিছুর দায় এই সরকারকে নিতে হবে। কারণ নামে চালিয়ে দিয়ে দায় সারা গোছের বক্তব্য দিলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ। আরেকজন এখানে যিনি অংশ নিয়েছিলেন তার কথা শুনছিলাম, যে তার বক্তব্য শুনছিলাম যে কি হচ্ছে এবং কি করা উচিত, বিভিন্ন পরামর্শ উঠে এসেছে। আমরা আরও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে তারা যে পদযাত্রাটি শুরু করবেন তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা তাদের যে বিভিন্ন দাবির যে বিষয়গুলো সেগুলো এখানে লিখছেন রং তুলি দিয়ে, এবং তারপরে তারা পদযাত্রাটি শুরু করবেন এবং সচিবালয় বরাবর যাবেন এবং তাদের দাবিগুলো উপস্থাপন করবেন, তুলে ধরবেন। তো আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই যে তারা আসলে এটি নিয়ে কী ভাবছেন, তাদের বক্তব্য কি, তারা কি একই বক্তব্য জানাতে চান কি না। আপু, আপনি তো এটাতে অংশ নিয়েছেন, এখানে আসছেন। আমরা যেটা প্রশ্ন, যে আমরা জানি যে আজকে কী জন্য এটি করা হচ্ছে, এবং আপনাদের এই যে 2 দিনের 17টি রেপের ঘটনা আমরা শুনলাম এবং থানা থেকেও বলছে যে অভিযোগ বা মামলা নেওয়া হচ্ছে না, তো এই প্রেক্ষিতে আপনাদের এখন আসলে বক্তব্য কী? আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, বা কোনো পরামর্শ আছে কিনা, কি করতে চান? আমরা আসলে খুব বেশি যে নিরাপদ ছিলাম আগে এমন না, কিন্তু এখন ব্যাপারগুলো এত ফ্রিকোয়েন্টলি ঘটতেছে যে এখন এটা একটা অ্যালার্মিং বিষয় হয়ে গেছে। যেহেতু বারবার ধর্ষণের ঘটনা সামনে আসছে এবং পুলিশের অসহযোগিতার কথা সামনে আসছে, তো এদিক দিয়ে আমি মনে করি যে রাষ্ট্র একটা ব্যর্থ পর্যায়ে চলে যাচ্ছে।
তো যারা সরকারে আছেন, গভর্নমেন্টে আছেন, যারা স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনারা এই ব্যাপারে এই বিগত কয়েকদিনে একটা বক্তব্য পর্যন্ত দেন নাই। যখন কাল আমাদের ছেলেদের মিছিলগুলা যখন রাজু ভাস্কর্যের পাদদেশে গেল, তখন উনি ভয়ভীত হয়ে কি করলেন, তখন উনি একটা বক্তব্য দিয়ে দিলেন যে মোটামুটি আমরা সুশৃঙ্খলভাবে বা আরও উন্নতি করবো মুক্তমুখ। তাহলে ওনার এতই যদি আমাদের বিষয়ে কনসার্ন থাকে, এতদিনে উনি কোথায় ছিলেন? ওনার একটা কথাও আমরা এতদিনে শুনতে পাইনি। তো এখন আমরা চাচ্ছি যে উনি ওনার জায়গা থেকে যেহেতু ব্যর্থ, উনি পদত্যাগপত্র জমা দিন এবং যোগ্য কাউকে ওনার জায়গায় বসান। ধন্যবাদ। আপু, আপনি এখানে আসছেন, আপনি তো এখানে আসছেন, আমরা একটু শুনতে চাই, আরেকজনের বক্তব্য শুনতে চাই। তিনি যে আপনারা নিউজগুলো করেন, এই যে বাসের ঘটনাটা প্রথমে আমরা বিবিসি মাধ্যমে পাইলাম, তারপরে অন্য চ্যানেলগুলো আসলো। এমন কেন হবে? যে কোনো একটা ঘটনা ঘটলে আপনারা অথেন্টিক নিউজটা জনগণের সামনে দিবেন, কারণ একটা বিচার পাওয়ার জন্য আপনাদের একটা বড় একটা ভূমিকা আছে। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। শুনছিলেন যে বাসে ধর্ষণ বা বিভিন্ন জায়গায় যে ধর্ষণ বা যে নিপীড়নের ঘটনাগুলো ঘটছে, তার যে প্রতিবাদ এবং সেই প্রতিবাদের যে ভাষা, সেটি তারা প্রকাশ করছিলেন। বিভিন্ন যারা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শিক্ষার্থী বা বিভিন্ন পেশার যারা রয়েছেন, তারা এমনটি বলছেন এবং তারা বলছেন যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এই যে বিষয়টি চলছে এবং এই যে রেপের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আসলে কারোর উপর দায় চাপিয়ে না দিয়ে যিনি রেপ করছেন তার বিরুদ্ধেই সরাসরি ব্যবস্থা নেওয়া উচিত। তিনি কোন দল বা কোন গোষ্ঠী বা তার কি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আছে কিনা সেটি তারা জানতে চান না, শুনতে চান না, তারা এটি বলছেন। এবং তারা তাদের যে বক্তব্য আপনারা শুনছিলেন যে আসলে যে কর্মসূচি তারা দিয়েছেন এবং এই কর্মসূচি তাদের সামনেও চলবে। তারা বলছেন যে প্রেক্ষাপটটি তারা বলছেন বারবারই যে বিভিন্ন সময় বা অব্যাহত যে ধর্ষণ এবং নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুন, রাহাজানি সব কিছুর বিরুদ্ধেই কিন্তু তাদের সবসময় অবস্থান থাকবে এবং এই অবস্থানে তারা অটুট থাকতে চান, অবিচল থাকতে চান এবং তারা বারবারই বলছেন যে একটি সুশৃঙ্খলভাবে দেশটা গড়ে উঠুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক। তারা এটি বারবার দাবি জানিয়েছেন। আমরা